সকালটা আজ যেন একটু বেশি অস্থির। শোভন হালকা রোদে চোখ কুঁচকে তাকিয়ে দেখে কলেজের গেটের সামনে ভিড় জমে গেছে। ক্লাসের প্রথম দিন, সবাই নতুন মুখ দেখতে ব্যস্ত। শোভন খুব সাধারণ ছেলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনায় মোটামুটি ভালো, তবে বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা আর মাঝে মধ্যে বইয়ের পাতায় ডুবে থাকা তার নিত্যদিনের অভ্যাস। আজ সে কলেজে ঢুকতেই একটা জটলার মধ্যে আটকে গেল। এই, সামনে তাকিয়ে হাঁটতে পারিস না? একটা মেয়ের কণ্ঠ, চড়া গলায়, যেন কেউ তার বিশাল কোনো ক্ষতি করে ফেলেছে। শোভন চমকে তাকিয়ে দেখে একটা মেয়ে চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার নাম তৃষা। কলেজের নামকরা স্টুডেন্ট, ধনী পরিবারের মেয়ে। বাবা একজন ব্যবসায়ী, মা কলেজের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই সবকিছু তার ইচ্ছামতো হয়েছে। তবে তার রাগের জন্য অনেকেই তাকে এড়িয়ে চলে। শোভন কিছু বলার আগেই তৃষা ধমক দিয়ে বলল, দেখে চলতে পারো না? জানো এই জামাটা কত দামি? শোভন বোকার মতো তাকিয়ে রইল। সত্যিই তার বুঝতে কষ্ট হচ্ছিল কি অপরাধ সে করেছে। সে তো কেবল সামান্য ধাক্কা লেগেছিল, কিন্তু তৃষার মুখে যেন তার জীবন নষ্ট হয়ে গেছে। দেখো, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, বলল শোভন। তুমি কি জানো আমি কে? আমি কি করে জানব? তুমিই তো আমার সাথে প্রথম ঝগড়া করছ। তৃষা দাঁত চেপে শোভনের দিকে তাকিয়ে রইল। কেউ তাকে এভাবে কথা শুনিয়ে দেয়নি কখনো। শোভন তাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু তৃষা এত সহজে ছাড়ার পাত্রী নয়। তৃষা এখন মেজাজ খারাপ করে বসে আছে। তার অভ্যাস, কেউ তার সাথে বেয়াদবি করলে সে তার যোগ্য জবাব দেয়। শোভনের মতো একজন মধ্যবিত্ত ছেলে কিভাবে তার সাথে এমন ব্যবহার করল? ওকে শিক্ষা দিতে হবে, মনে মনে ভাবল সে। বন্ধুদের সাথে আলোচনা করে সে ঠিক করল শোভনকে কলেজ থেকে তাড়িয়ে দেবে। একটা সাধারণ ছেলে নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে যাবে। সেই থেকে শুরু হল শোভনকে হেনস্থা করার পরিকল্পনা। পরের দিন ক্লাসের মধ্যে হঠাৎই শোভনের ব্যাগে একটা চিঠি পাওয়া গেল, যেখানে লেখা, আমি পরীক্ষায় নকল করি। শিক্ষক শোভনকে ডেকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার লেখা? শোভন অবাক হয়ে গেল। স্যার, আমি এটা লিখিনি। কিন্তু কেউ তার কথা শুনতে চাইল না। কারণ ক্লাসের অনেকেই তৃষার কথায় চলে। তৃষা দূর থেকে দাঁড়িয়ে হেসে উঠল। সে ভেবেছিল শোভন আজই কলেজ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু শোভন মোটেও দমে যাওয়ার ছেলে নয়। এই মেয়েটা যাই করুক, আমি 1 ইঞ্চিও সরব না, মনে মনে ভাবল সে। অধ্যায় 3, পাল্টা জবাব। পরের দিন আবার নতুন ঝামেলা। শোভন কলেজের ক্যান্টিনে ঢুকতে গেলে ওয়েটার বলে দিল, ভাই, আপনাকে খাবার দেওয়া যাবে না। কেন? কারণ আপনি অন্যদের সাথে খারাপ ব্যবহার করেছেন। শোভন বুঝতে পারল এটা তৃষার কাজ। কিন্তু সে সহজে ছাড়ার পাত্র নয়। সে ঠিক করল এবার পাল্টা জবাব দেবে। যে মেয়ে অহংকার নিয়ে চলে তার আসল মুখোশ সবার সামনে খুলে ফেলতে হবে। তৃষা তখনও জানত না এই ছেলেটাই একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। তৃষা যতই চেষ্টা করুক, শোভন সহজে হার মানার মতো ছেলে নয়। কিন্তু এবার সে একটু কৌশলী হবে। সরাসরি প্রতিশোধ না নিয়ে তৃষাকে তার নিজের খেলাতেই হারাতে হবে। কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় নাম লেখাল শোভন। তার প্রতিপক্ষ কে? তৃষা। এটা শুনে সবাই অবাক। কারণ তৃষা বিতর্কে খুবই ভালো, তার কথা বলার ধরন আর যুক্তি অনেকের চেয়ে শক্তিশালী।
কিন্তু শোভনও কিছু কম নয়। তার পড়াশোনার অভ্যাস, বিশ্লেষণী শক্তি অনেক ভালো। প্রতিযোগিতার দিন কলেজের সবাই হাজির। তৃষার আত্মবিশ্বাস বেশি, কারণ তার ধারণা শোভন তার সামনে দাঁড়াতেই পারবে না। তবে শোভন ঠান্ডা মাথায় হাসল। যত বড় প্রতিপক্ষ, তাকে হারানোর আনন্দও তত বেশি। প্রথমে তৃষা কথা বলতে শুরু করল। তার বাচনভঙ্গি, যুক্তি সবই দর্শকদের মুগ্ধ করল। কিন্তু শোভন খুব মনোযোগ দিয়ে শুনছিল। তারপর যখন শোভনের পালা এল, সে এমন সব জোরালো যুক্তি দিল যে তৃষা এক পর্যায়ে চুপ হয়ে গেল। তৃষা, তুমি সবসময় অন্যকে নিচু দেখাতে চাও, কিন্তু নিজেকে উপরে তুলতে গেলে প্রতিপক্ষকে সম্মান করতে হয়। এই কথার পর পুরো অডিটোরিয়ামে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর করতালি। তৃষা কাঁপা কাঁপা গলায় মাইক্রোফোন ধরল, কিন্তু এবার আর তার কথা বলার ভাষা নেই। শোভন জিতে গেল। তৃষা এত বড় পরাজয় কখনোই ভাবেনি। সে তো শোভনকে হারানোর জন্য এত কিছু করল, কিন্তু শেষমেশ নিজের অহংকারের জন্য হারল। এটা ভাবতেই তার চোখে পানি চলে এল। কিন্তু সে এটা প্রকাশ করবে না। শোভন তার দিকে এগিয়ে এসে মুচকি হেসে বলল, এই প্রথম তো কেউ তোমাকে হারিয়েছে, তাই না? তৃষা চোখ গরম করে তাকাল। তুমি ভাবছ আমি হেরে গেছি? কেন, তুমি কি জেতার মতো কিছু করেছ? তৃষা চুপ হয়ে গেল। কয়েকদিন সে কলেজেই এল না। শোভন প্রথমে ভেবেছিল এটা হয়তো তার প্ল্যানের অংশ। কিন্তু কয়েকদিন পর একেবারে অন্যরকম কিছু ঘটল। তৃষা তার সামনে এসে দাঁড়াল, একদম নরম স্বরে বলল, আমি ভুল করেছি। শোভন অবাক। তুমি একবারও ভাবলে না আমি তোমার সাথে খেলতে চাই না? তৃষা মাথা নিচু করল। আমি বুঝতে পেরেছি সবকিছু অহংকার দিয়ে হয় না। আমি চেষ্টা করব বদলাতে। শোভন কিছু বলল না, কারণ সে জানত সত্যিকারের পরিবর্তন সময়ের সাথে আসে। এরপর ধীরে ধীরে তৃষা বদলাতে লাগল। অহংকার কমে আসতে লাগল, বন্ধুর সংখ্যা বাড়তে থাকল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তৃষা যখনই শোভনের সামনে আসে, তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। আমি কি ওকে পছন্দ করতে শুরু করেছি? শোভনও অনুভব করছিল তৃষা যতই বদলাচ্ছে, ততই তাকে অন্যভাবে দেখা শুরু করেছে। কিন্তু এটাই কি ভালোবাসা? তৃষার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন আসছিল। সে যে আগে অহংকারী, জেদি আর প্রতিশোধপরায়ণ ছিল, তা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শোভনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। শোভনও তৃষাকে আগের মতো দেখছে না। এই মেয়েটা যে একসময় তাকে বারবার বিপদে ফেলতে চাইত, আজ সেই কেমন জানি একেবারে অন্যরকম। তৃষার বন্ধুরা লক্ষ্য করছিল সে যেন অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। আগের মতো তর্ক করে না, অহেতুক ঝগড়া বাঁধায় না। তোর কি হয়েছে রে? প্রেমে পড়েছিস নাকি? বন্ধুরা হাসতে হাসতে বলল। তৃষা লজ্জা পেয়ে বলল, না, এসব কিছু না। কিন্তু নিজের মনকে কি সে বোঝাতে পারছে? একদিন কলেজ শেষে তৃষা একা একা বসেছিল লাইব্রেরি। হঠাৎ শোভন এসে তার পাশে বসল। সব ঠিক আছে? তৃষা চমকে তাকাল। তুমি এখানে? তুমি তো এখন আর আগের মতো নেই, তাই ভাবলাম জিজ্ঞেস করি কি হয়েছে। তৃষা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখল। শোভন একটু মুচকি হাসল। তৃষা, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ? তৃষা চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল। না, মানে, এটা কি ধরনের প্রশ্ন? আমি শুধু জানতে চাইলাম। কারণ আমি নিজেও বুঝতে পারছি না তোমার ব্যাপারে আমার অনুভূতিগুলো কেমন বদলে যাচ্ছে।
তৃষার মুখ লাল হয়ে গেল। তবে কি সত্যিই তাদের সম্পর্কের মোড় নতুন দিকে ঘুরছে? তৃষা ভেবে দেখল, সে আর শোভন একসঙ্গে থাকলে একটা অদ্ভুত টান অনুভব করে। কিন্তু এটা ভালোবাসা নাকি শুধুই বন্ধুত্ব? তার উত্তর জানা নেই। কিন্তু ঠিক তখনই একটা ঘটনা ঘটল, যা সবকিছু ওলটপালট করে দিল। কলেজে একটা গুজব ছড়িয়ে পড়ল, তৃষা আর শোভন প্রেম করছে। এই কথা একসময় তৃষার বাবার কানে পৌঁছাল। তিনি প্রচণ্ড রেগে গেলেন। তৃষা, তুমি এসব কি শুরু করেছ? এইসব প্রেমটেম আমাদের পরিবারে চলে না। তৃষা হতবাক হয়ে গেল। সে কি সত্যিই প্রেম করছে, নাকি এটা শুধু একটা ভুল বোঝাবুঝি? সে কিছু বোঝার আগেই বাবার করা আদেশ এল, তোমার পড়াশোনার বাইরে কিছু করার দরকার নেই। ও ছেলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা চলবে না। তৃষার চোখে পানি চলে এল। অন্যদিকে শোভনও শুনল, তৃষার পরিবার তাদের সম্পর্কের বিরুদ্ধে। সে হতাশ হল, কিন্তু তার স্বভাব অনুযায়ী এত সহজে হাল ছাড়ার ছেলে সে নয়। সে ভাবতে লাগল, তৃষার যদি সত্যিই আমার প্রতি অনুভূতি থাকে, তাহলে আমি লড়াই করব। কিন্তু সে যদি সরে যেতে চায়, তাহলে আমি। শোভনের মনের ভেতর একটা দ্বন্দ্ব চলতে থাকল। তৃষা কি সত্যিই শোভনকে ছেড়ে চলে যাবে, নাকি তাদের অনুভূতির এই পরীক্ষা তাদের আরও কাছে নিয়ে আসবে? তৃষা বাবার কথা মেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন বারবার শোভনের দিকে চলে যাচ্ছিল। একদিন কলেজের করিডোরে তাদের দেখা হল। তৃষা কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু শোভন তার হাত ধরে ফেলল। এভাবে দূরে চলে যাচ্ছ কেন? তৃষা কিছু বলল না, চোখে পানি জমে উঠল। তোমার বাবা যা বলেছে সেটাই কি সত্যি? তুমি সত্যিই আমাকে ভুলে যেতে চাও? তৃষা ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি না। শোভন তার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তাহলে আমার হাতে হাত রাখো, আমি তোমার জন্য লড়াই করব। তৃষা কি শোভনের হাত ধরবে, নাকি পারিবারিক বাধার কাছে হার মেনে নেবে? তৃষা থমকে গেল। শোভনের কথাগুলো তার হৃদয়ের গহীনে কোথাও আঘাত করল। সে কি সত্যিই তার জন্য লড়াই করতে প্রস্তুত, নাকি সে কেবল একটা মুহূর্তের আবেগে কথা বলছে? সে তাকিয়ে দেখল শোভনের চোখের গভীরতা। সেখানে কোনো দ্বিধা নেই, কোনো দোটানা নেই, শুধুই দৃঢ়তা। তৃষা আস্তে করে বলল, আমি ভয় পাই, শোভন। আমার বাবা যদি। শোভন তার হাত শক্ত করে ধরল। ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমাদের সম্পর্কটা যদি সত্যি হয়, তবে আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব। কিন্তু যদি তুমি সত্যিই দূরে যেতে চাও, তাহলে বলো, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তৃষা মুখ ফিরিয়ে নিল। তার মনের মধ্যে নানা দোটানা চলছে। সে কি সত্যিই নিজের ভালোবাসাকে অস্বীকার করতে পারবে? তৃষা শোভনের সঙ্গে কথা বলার পর অনেক ভেবেছিল, কিন্তু বাবার কঠোর আদেশ এবং পরিবারের চাপে সে চুপচাপ হয়ে গিয়েছিল। বাড়িতে বসে সে নিজের মনের সঙ্গে লড়াই করছিল। ঠিক তখনই তার মা তার পাশে বসলেন। তৃষা, তুমি কি সত্যিই ওই ছেলেকে পছন্দ করো? তৃষা চমকে তাকাল। তার মা এতদিন কিছু বলেননি। আজ হঠাৎ এমন প্রশ্ন। আমি জানি না, মা। কিন্তু ওর প্রতি আমার একটা টান অনুভব হয়, যা আমি উপেক্ষা করতে পারছি না। তার মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা কখনো এই সম্পর্ক মেনে নেবে না, জানো তো? তৃষা চোখ নামিয়ে ফেলল। সে জানত বাবা কতটা কঠোর। কিন্তু এই কঠোরতার মধ্যেও কি তার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই? পরদিন কলেজে তৃষা শোভনের সামনে গিয়ে দাঁড়াল।
শোভন তার দিকে তাকালো, চোখে মুখে একরাশ প্রশ্ন। তোমার উত্তর কি, তৃষা? তৃষা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি না, শোভন। আমি শুধু জানি, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমার পরিবারকেও কষ্ট দিতে চাই না। শোভন একটু হাসল। তাহলে আমাদের সম্পর্কের জন্য লড়াই করতে হবে, তাই না? তৃষা শ্বাস নিল, তারপর বলল, তুমি যদি সত্যিই চাও, তাহলে আমিও লড়াই করতে রাজি। কিন্তু কিন্তু কি? তোমাকে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা একসঙ্গে থাকলে ভালো থাকব। শুধু আবেগের কারণে সম্পর্ক টেকে না, শোভন। শোভন মাথা নেড়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, তৃষা। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। শুধু তোমাকে আমার পাশে চাই। তৃষার চোখ চিকচিক করছিল। এই পথটা সহজ হবে না, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তবে তারা একসঙ্গে সব বাধা অতিক্রম করবে। কিন্তু সামনে কি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? তৃষা ও শোভনের জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হল। তারা নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোচুরি করতে চায় না। তৃষা ধীরে ধীরে পরিবারকে বোঝানোর পরিকল্পনা করছে, আর শোভন নিজের ভবিষ্যৎ আরও শক্তিশালী করার জন্য কাজ করছে। কিন্তু এই নতুন শুরুর মাঝেই বিপদের আভাস মিলল। একদিন তৃষা কলেজ থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই পেছনে থেকে কেউ ডাক দিল, তৃষা। সে পিছনে তাকাতেই তার বুক ধক করে উঠল। সামনে দাঁড়িয়ে আছে লীনা, তার চাচাতো বোন, যার চোখে মুখে বিদ্বেষ ফুটে আছে। তুমি শোভনের সঙ্গে সত্যিই সম্পর্কে জড়িয়েছ? লীনা কটাক্ষ করল। তৃষা চুপ করে রইল। সে জানে, তার কোনো কথা এখন লীনার কাছে যুক্তি হবে না। তুমি জানো না তুমি কি করছ? তোমার বাবা যদি জানতে পারে, তাহলে কি হবে ভেবেছ? তৃষা শান্ত কণ্ঠে বলল, আমি জানি লীনা, তুমি আমাকে ভয় দেখাতে এসেছ। কিন্তু আমি কারো ক্ষতি করিনি, তাই ভয়ের কিছু নেই। লীনা হেসে উঠল। সত্যি? তুমি কি ভাবছ, আমি চুপচাপ বসে থাকব? শোভন আমারও পছন্দের মানুষ ছিল, জানো। আর আমি সহজে হার মানি না। তৃষার ভেতরে যেন অদ্ভুত একটা ভয় কাজ করতে লাগল। লীনার দৃষ্টি এতটা হিংস্র আগে কখনো দেখেনি সে। লীনা চলে গেল, কিন্তু তার বিদায় কথাগুলো একটা শীতল হাওয়ার মতো বুকের মধ্যে ঘুরপাক খেতে থাকল। তৃষা কলেজের বাইরে দাঁড়িয়ে ভাবছিল, লীনা কি সত্যিই কিছু করতে পারে? ঠিক তখনই তার ফোন বেজে উঠল। শোভন। তৃষা, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো, জরুরি কথা আছে। তৃষা দেরি না করে শোভনের কাছে ছুটে গেল। শোভন তাকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার পরিবার আমার সম্পর্কে জানে? তৃষা চমকে উঠল। না তো, কেন? শোভন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার বাড়ির সামনে আজ কিছু লোক এসেছিল। ওরা আমাকে সরাসরি হুমকি দিয়ে গেছে, তোমার কাছ থেকে দূরে থাকতে হবে। তৃষার মাথা ঝিমঝিম করতে লাগল। কে করল এটা? শোভন মাথা নিচু করে বলল, আমি নিশ্চিত নই, কিন্তু হয়তো তোমার বাবা বা লীনা এর পেছনে আছে। তৃষা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এত তাড়াতাড়ি বাবা যেন সবকিছু জেনে গেছেন। এখন কি হবে? বাড়ি ফিরতেই তৃষা বুঝতে পারল, ঝড় তার অপেক্ষায় আছে। তার বাবার আগে অগ্নিশর্মা হয়ে বসে আছেন, পাশে মা চুপচাপ দাঁড়িয়ে। তৃষা, তুমি আমার মুখে চুনকালি মাখাবে? তৃষা ভয় পেয়ে গেল। বাবা, আমি তো কিছু করিনি। তুমি শোভনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তাই না? তৃষা কিছু বলতে গেল, কিন্তু বাবা হাত তুলে থামিয়ে দিল। আজ থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ।
তুমি আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তৃষার পা কেঁপে উঠল। তার সব স্বপ্ন কি তবে শেষ হয়ে গেল? সকাল থেকে আজ কেমন যেন অস্থির লাগছে। কলেজের শেষ দিন, বিদায়ের অনুষ্ঠান, স্মৃতির পাহাড় জমে গেছে মাথায়। আজও আমি ক্লাসে যাচ্ছি না, গাছতলায় বসে আছি। আমার সাথে সানি, রায়হান, মেহেরিন আর আনিসা। তিশা নেই। থাকলে হয়তো সে নিজে থেকেই কিছু একটা বলতো, কিন্তু না, সে আমার কাছ থেকে দূরত্ব রেখেই চলছে। আমার চোখ ঘুরে গেল ক্যাম্পাসের মূল ভবনের দিকে। ওখানেই তিশা দাঁড়িয়ে আছে, সাদা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। আমার দিকে তাকানোর চেষ্টা করেও যেন পারছে না। সানির খোঁচা মারা স্বভাব, সে সেটা চালিয়ে গেল। ব্যাটা, প্রেমে পড়ার পর এমন মুখ করে থাকিস কেন? আমি হাসলাম। পড়েছি নাকি? তুই না বললেও আমরা জানি, ভাই। তিশা তোর জন্য পাগল, আর তুই অকারণে ওকে দূরে সরিয়ে রাখছিস, রায়হান বলল। আমি মাথা ঝাঁকালাম, না রে, এটা সম্ভব না। আমরা ভালো বন্ধু ছিলাম, তাই বলে প্রেম? মেহেরিন মুখ বাঁকাল, তুই আর তোর অহংকার। পছন্দ করিস অথচ স্বীকার করবি না। ভালোই কষ্ট পাবি কিন্তু। আমি চুপ হয়ে গেলাম, কারণ ওদের কথায় যুক্তি আছে। আমি যে সত্যিই তিশার প্রতি দুর্বল হয়ে গেছি, সেটা তো নিজেও বুঝতে পারছি। কিন্তু ও আমাকে আগের মতোই ছোটলোক ভেবে অপমান করেছিল, আমাকেই যেন সবার সামনে অপদস্থ করতে চাইত। তারপর হুট করেই কেন বদলে গেল? কেন এখন সে আমাকে দূর থেকে খুঁজে বেড়ায়? কেন আমাকে এড়িয়ে চলে, অথচ ফাঁকে ফাঁকে দেখে নেয়? এগুলো বুঝতে পারছি না, আর বুঝতেও চাই না। ঠিক তখনই হঠাৎ করেই তিশা আমার সামনে এসে দাঁড়াল। ফয়সাল, কথা আছে। আমি চমকে উঠলাম। এতদিন পরে? এত দেরি করে? আমি একটু সময় নিয়ে বললাম, বলো। সে যেন দ্বিধান্বিত হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি আমাকে কখনো ক্ষমা করবি না? আমি মৃদু হেসে বললাম, ক্ষমার প্রশ্ন আসে কই? আমি তো রাগ করি না, তিশা। তিশা চোখ নামিয়ে নিল। তুই জানিস, আমি তোকে ভালোবাসি, তাই না? এবার আমি আসলেই স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে কলেজের সব স্মৃতি ভেসে উঠল। সে আমাকে অবজ্ঞা করেছে, অপমান করেছে, আমার সাথে বাজে ব্যবহার করেছে। অথচ এখন এসে বলছে ভালোবাসে। তুই দেরি করে ফেলেছিস, তিশা, আমি বললাম, ঠান্ডা গলায়। তিশার চোখ লাল হয়ে উঠল। তুই কি আমাকে সত্যি ভুলে গেছিস? আমি জোরে মাথা নাড়লাম। না। কিন্তু তুই আমাকে কখনোই তোর যোগ্য মনে করিসনি। এখন হঠাৎ কেন এই স্বীকারোক্তি? তিশা এবার একেবারে অসহায়ভাবে বলল, আমি ভুল বুঝেছি, আমি বোঝার চেষ্টা করিনি, তোর কষ্টটা দেখিনি। এখন যখন বুঝেছি, তখন কি আর সুযোগ নেই? আমি দীর্ঘশ্বাস ফেললাম। তুই বুঝতে দেরি করে ফেলেছিস, তিশা। আমি তোর প্রতি আর আগের মতো অনুভব করি না। তিশার চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। তুই সত্যিই চলে যাবি? আমি বললাম, হ্যাঁ, আমাকে যেতে হবে। সে আর কিছু বলল না, শুধু চোখের জল মুছে সেখান থেকে চলে গেল। আমি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলাম। জানি, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর অতীতের আচরণ ভুলতে পারছি না। সানি আমার কাঁধে হাত রেখে বলল, তুই কি ঠিক করলি? আমি হেসে বললাম, সময়ই উত্তর দেবে। তিশা চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মাথার মধ্যে ওর বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি তোকে ভালোবাসি, তাই না?
আমি কি সত্যিই ওকে ভুলে যেতে পারবো? সানি, রায়হান, মেহেরিন, আনিসা সবাই চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। কারো মুখে কোনো কথা নেই, যেন সবাই বুঝতে পারছে আমি আসলে কি অনুভব করছি। তুই কি আসলেই চলে যাবি? মেহেরিন এবার প্রথম বলল। আমি ধীর গলায় বললাম, হ্যাঁ, অনেক দূরে, খুব দূরে। রায়হান বিরক্ত গলায় বলল, অহংকারটা না কমালে তোর জীবনটাই একদিন শেষ হয়ে যাবে, বুঝলি? আমি মৃদু হেসে বললাম, অহংকার না, রায়হান। নিজেকে ছোট করতে চাই না, এই আর কি। সানি বলল, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা কর। কিন্তু একটা কথা বল, তুই কি এখনো ওকে ভালোবাসিস? আমি উত্তর দিলাম না। সেদিন রাতটা খুব অদ্ভুত কেটেছে। ঘরের জানালা খুলে বসেছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল। শীতল বাতাসে আমার মাথার ভেতরটা আরো বেশি ঝাপসা হয়ে উঠল। কলেজ শেষ, জীবন একটা নতুন মোড়ে যেতে চলেছে। আর এই মোড়ে এসে আমি কি একা থাকতে চাই? মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। তিশার নাম ভেসে উঠল। আমার বুক কেঁপে উঠল। ফোনটা ধরব কি ধরব না, এই দ্বিধায় ভুগতে লাগলাম। শেষমেশ ফোন ধরলাম। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। তিশা, আমি আস্তে বললাম। ওর কণ্ঠ কেঁপে উঠল, তুই কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবি? আমি চোখ বন্ধ করলাম। এত দিন পর এই প্রশ্ন। আমাকে আটকে রাখবি? আমি পাল্টা প্রশ্ন করলাম। ও এবার একটু সাহসী স্বরে বলল, আমি তো চাই তুই থাকিস। কিন্তু তোর অহংকার আমাকে বাধা দেয়, তুই কিছুতেই নিজের অনুভূতি স্বীকার করবি না। আমি মৃদু হাসলাম। তুই কি জানিস, তিশা, মানুষের অনুভূতি একবার আঘাত পেলে সেটা সহজে ফিরে আসে না। ওর গলা কাপল, আমি জানি। কিন্তু আমি চাই তুই আমাকে একটা সুযোগ দিস। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুই কি সত্যিই আমার জন্য অপেক্ষা করবি? ও বলল, আমি তো শুধু তোর জন্যই আছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তাহলে দেখা হবে কাল। ফোন কেটে দিলাম। পরের দিন কলেজের শেষ আনুষ্ঠানিকতা। সবাই ব্যস্ত, আনন্দ করছে। আমি অপেক্ষা করছিলাম তিশার জন্য। ঠিক দুপুর নাগাদ তিশা এলো। লাল শাড়ি পরে, চোখে কেমন যেন নতুন এক আলো। আমাকে দেখে একটু হেসে বলল, তোকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলো। ও এক মুহূর্ত থেমে বলল, আমার বাবা মা আমার জন্য অন্য কোথাও বিয়ের কথা ভাবছে। আমার বুকের ভেতর ধাক্কা লাগল। তারপর? তিশা দৃঢ়ভাবে বলল, আমি চাই তুই কিছু বলিস। আমি তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। এই প্রথম মনে হল, আমি যদি চুপ থাকি, তাহলে ও সত্যিই হারিয়ে যাবে। আমি এবার সত্যিই নিজেকে আটকে রাখতে পারলাম না। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? আমি ওর হাত ধরলাম। ওর চোখ চকচক করে উঠল। হ্যাঁ। আমি গভীর শ্বাস নিলাম। তাহলে আমি কাউকে তোর জীবনে আসতে দেব না। তিশা চোখ বন্ধ করল, যেন এতদিনের অপেক্ষার অবসান হল। আর আমি প্রথমবার অনুভব করলাম, ভালোবাসা কখনো অহংকারের চেয়ে ছোট নয়। তিশার চোখে জল চিকচিক করছিল। ওর হাতে আমার হাতের উষ্ণতা টের পাচ্ছিলাম। এত বছর পর এই প্রথমবার নিজের অনুভূতিটা অস্বীকার করিনি। তিশা গভীরভাবে আমার চোখে তাকিয়ে বলল, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তুই কি মনে করিস, আমি এতদিন ধরে শুধু মজা করছিলাম? তিশা ঠোঁট কামড়ে ধরল। কিছু বলতে গিয়েও যেন বলতে পারছিল না। আমি ওর হাত শক্ত করে ধরলাম,
তুই যদি আমার হাত ছেড়ে দিস তাহলে আমি সত্যিই হারিয়ে যাব। ওর চোখে বিষণ্ণতা ফুটে উঠল। আমার বাবা মা অন্য জায়গায় বিয়ের কথা ভাবছে, বুঝিস? আমি জানি না আমি কি করব। আমি এক মুহূর্ত দেরি করলাম না, তুই চাইলে আমি কালই তোর বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারি। তিশা হতভম্ব হয়ে তাকালো, তুই কি পাগল? এত সহজে কি তোর পরিবার রাজি হবে? আমি মৃদু হাসলাম, পরিবার যদি বাধা দেয় তাহলে সেটা সামলানোর দায়িত্ব আমার। তুই শুধু বল, তুই কি সত্যি আমার সঙ্গে থাকতে চাস? তিশা এবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। কিছুক্ষণ পর চোখ খুলে বলল, হ্যাঁ আমি চাই। আমার বুকের ভেতর কোথাও যেন ঝড় বইতে লাগল। তাহলে দেরি করা যাবে না। পরের দিন আমি তিশার বাসায় গেলাম। ওর বাবা মায়ের সামনে বসে স্পষ্ট ভাষায় বললাম, আমি তিশাকে ভালোবাসি, ওকেও আমার জীবনসঙ্গী হিসেবে চাই। ওর বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি জানো আমাদের মেয়ের জন্য আমরা ভালো পরিবার থেকে ছেলে খুঁজছি? আমি দৃঢ়স্বরে বললাম, আমি জানি, কিন্তু ভালোবাসার জন্য পরিবার, সামাজিক অবস্থান বা টাকার দরকার হয় না। দরকার বিশ্বাস আর প্রতিশ্রুতি। আমি তিশাকে সারা জীবন সম্মান দিয়ে পাশে রাখতে পারব, সেটা প্রমাণ করতে রাজি আছি। ওর মা একটু চিন্তিত স্বরে বললেন, কিন্তু তুমিও জানো তিশা খুব রাগী আর একরোখা। ওর সঙ্গে মানিয়ে নিতে পারবে? আমি হাসলাম, ওই একরোখা মেয়েটাই তো আমার জীবন। তিশা অবাক হয়ে তাকালো আমার দিকে। ওর বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখো বাবা, তুমি যদি সত্যিই ওকে ভালোবাসো তাহলে আমাদের কিছুটা সময় দাও। আমি সম্মত হলাম। তিশা আমার হাত ধরে বলল, তুই কি সত্যিই সবকিছু সামলাতে পারবি? আমি চোখের দিকে তাকিয়ে বললাম, তোর জন্য আমি সব পারব। এরপর কয়েকটা দিন অনেক চাপে কেটেছে। ওর পরিবার অনেক চিন্তা করছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। একদিন তিশা ফোন করল, আমার বাবা রাজি হয়েছে। আমি আনন্দে চিৎকার দিয়ে উঠলাম, সত্যি? ও হাসতে হাসতে বলল, হ্যাঁ রে পাগল, তুই জিতলি। আমি জানতাম আমি জিতিনি। জিতেছে আমাদের ভালোবাসা। আমাদের বিয়ে হল একরোখা, রাগী, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ মেয়েটা আমার জীবনসঙ্গী হয়ে গেল। সেদিন রাতে তিশা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তোর কি মনে হয় তোর এই অহংকারী স্বামী হতে পেরে আমি খুশি? আমি মুচকি হেসে ওর কপালে চুমু খেলাম, আমার রাগী স্ত্রীর জন্য আমি পৃথিবীর সব সুখ এনে দিতে চাই। তিশা মৃদু হেসে বলল, ভালোবাসা আসলেই অহংকারের চেয়ে বড়। সমাপ্ত।